ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো রিডিং পার্ট এবং স্পিকিং পার্ট 2। ওকে, সো রিডিং পার্টের আজকে আমরা দেখব হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের রিডিংয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। রিডিংয়ে কি প্রশ্ন আসে আমাদের? ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং ইনফরমেশন, লিস্ট অফ হেডিংস, এমসিকিউ, গ্যাপ ফিল, লিস্ট অফ পিপল, তারপর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, সেন্টেন্স কমপ্লিশন, ঠিক আছে, ম্যাচিং হেডিং। সো এই যে বিষয়গুলো আছে, ম্যাচিং ইনফরমেশন, সো এই বিষয়গুলো আমাদের রিডিং পার্টে থাকে। তার ভেতরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ আসলে আগে ছিল না, বর্তমানে আসলে বা সামনে এটা দিতে পারে, ঠিক আছে। তো দেখেন যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন একদম ইজি। এটা হচ্ছে আপনাদের গ্যাপ ফিলের মতোই একদম। যদি আমরা এখানে প্রশ্ন করি তাহলে বের হবে, কারণ দেখেন এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু প্রশ্ন করা। দেখেন কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক দেখেই বুঝবেন যে এটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, কারণ বলেছে যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো নো মোর দেন 2 ওয়ার্ডস। আচ্ছা, নো মোর দেন 2 ওয়ার্ডস মানে হচ্ছে 2টা ওয়ার্ডের আপনি বেশি নিতে পারবেন না, ঠিক আছে। 2টা ওয়ার্ডের বেশি নিতে পারবেন না, তার মানে এটা না যে প্রত্যেকটাই 2টা অ্যান্সার হবে। আপনার 1 ওয়ার্ড দিয়েও অ্যান্সার হতে পারে, 2 ওয়ার্ড দিয়েও হতে পারে। তো সর্বোচ্চ লিমিটেশন আপনাকে 2 ওয়ার্ডস দিয়েছে, মানে 3টা ওয়ার্ড যদি আপনার অ্যান্সার হিসেবে নিয়ে নেন তাহলে বুঝে নেবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে। তার মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ড লিমিটেশন। আপনার ওয়ার্ডগুলোকে লিমিট করা থাকে যে 1 ওয়ার্ড যদি বলে যে অনলি 1 ওয়ার্ড, তাহলে একটা মাত্রই ওয়ার্ড আপনি নিবেন। যদি বলেন নো মোর দেন 2 ওয়ার্ড, 2টা ওয়ার্ডের বেশি না। কিন্তু নো মোর দেন 2 ওয়ার্ডস বললেও বেশিরভাগ উত্তর আপনি 1 ওয়ার্ড দিয়ে পাবেন। আবার নো মোর দেন 3 ওয়ার্ডস বললে বেশিরভাগ উত্তর আপনি আ আপনার 2 ওয়ার্ড দিয়ে পাবেন। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা এটা একটু করি। এখানে আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বুঝলেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো, ঠিক আছে? এখানে কোনো একদম ইজি, একদম জাস্ট আপনি বুঝবেন যে কোনটা আপনাকে বের করতে বলেছে, সেভাবে আপনি অ্যান্সারটা বের করে জাস্ট অ্যান্সার শিটে ওটা লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ৮ নাম্বারটা দেখেন কি বলা হচ্ছে, যে আমরা প্রথমে কোয়েশ্চেনটা যদি পড়ি, বলা হচ্ছে বিফোর পার্কিনস ডিসকভারি, ভেঙে ভেঙে পড়বেন। তাহলে পার্কিনের আবিষ্কারের পূর্বে উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড। তাহলে পার্কিনের ডিসকভারির আগে বা পার্কিন আবিষ্কারের আগে কোন গ্রুপ বা কি গ্রুপ, হোয়াট গ্রুপ, তাহলে হোয়াট দিয়ে WH কোয়েশ্চেনের পরে যেটা চাবে সেটা আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন, বা সেটাই আপনি খুঁজে বের করবেন যে হোয়াট গ্রুপ চেয়েছে। ইন কোথায়? সোসাইটির। সোসাইটির কি গ্রুপ? তাহলে গ্রুপের নামটা কি? আপনার খেয়াল রাখবেন যে কোন গ্রুপ আসলে পার্পেল কালারের সঙ্গে যুক্ত ছিল। তাহলে পার্কিন আবিষ্কারের পূর্বের কথা বলতেছে, ঠিক আছে। পার্কিন যে একটা ব্যক্তি, এই ব্যক্তি যে আবিষ্কার করেছে কিছু একটা, এর পূর্বে আসলে সোসাইটির কোন গ্রুপ বা কি গ্রুপ, কোন শ্রেণীর লোকেরা পার্পেল কালারের সঙ্গে যুক্ত ছিল। তাহলে আমাকে বের করতে হবে হলো হোয়াট গ্রুপ। আচ্ছা, এটা মার্ক আউট করেন। এরপরে দেখেন যে হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড। ডাই মানে কালার। তাহলে বলা হচ্ছে হোয়াট পটেনশিয়াল, এখন চাচ্ছে যে পটেনশিয়ালটা কি ছিল, কি ধরনের পটেনশিয়াল ছিল যে পার্কিন যেটা তাৎক্ষণিক বা ইমিডিয়েটলি বুঝতে পেরেছিল যে তার নতুন কালারে ছিল, নিউ ডাই হ্যাড। তো নতুন রঙে কোন পটেনশিয়াল বা কোন সম্ভাবনাটা ছিল সেটা সে ইমিডিয়েটলি বুঝতে পেরেছিল। তাহলে আমাকে বের করতে হবে কি যে কেমন পটেনশিয়াল বা কি ধরনের পটেনশিয়াল।
এরপরে দেখেন যে হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড টু রিফার দ্য ফার্স্ট কালার পার্কিন ইনভেন্টেড। তাহলে পার্কিন প্রথমত যেই কালারটা ইনভেন্টেড বা আবিষ্কার করেছিল বা উদ্ভাবন করেছিল তার ফাইনাল নেমটা কি ছিল? তাহলে কিসের নাম চাচ্ছে? আপনার কালারের নাম চাচ্ছে। তাহলে আচ্ছা ১ মিনিট। সরি। দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে আমরা বের করছি কি? মানে আমাকে কি জানতে চাচ্ছে সেগুলো জাস্ট বের করছি। তাহলে এইখানে চেয়েছে হলো একটা নাম। কিসের নাম? হোয়াট নেম? কিসের নেম? কালারের নেম। তাহলে যে ১ম যে কালারটা আবিষ্কার করেছিল পার্কিন সেটার ফাইনাল নেমটা কি ছিল? সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা আমি খুঁজে বের করব। এরপরে দেখেন আচ্ছা তারপরে দেখেন যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন? তাহলে এখানে কিসের নাম চাচ্ছে? একটা ব্যক্তির নাম চাচ্ছে। ঠিক আছে? তো আপনারা একবারে না পড়লে হবে। আপনি 1 বাই 1 করে পড়েন। একটা ৮ নাম্বারটা পড়ে তারপরে বের করেন। তারপরে পরেরটা বের করেন। আমি তাহলে 1 বাই 1 ই করি। দেখেন আমরা ৮ নাম্বারেরটা বের করি যে হোয়াট গ্রুপ? কি গ্রুপ আসলে আ পার্পল কালারের সঙ্গে যুক্ত ছিল বা অ্যাসোসিয়েট ছিল সোসাইটি। তাহলে কোন গ্রুপ? সোসাইটির কোন গ্রুপ? বা কি ধরনের গ্রুপ? গ্রুপের নাম চাচ্ছে। তাহলে আমরা দেখি যে একটা গ্রুপের কোনো কথাবার্তা না এখানে আছে কিনা। আচ্ছা, এখন দেখেন এটা আমরা পরবর্তীতে আসছি কেন? এইখানে দেখেন যে ১ম এ আমাদের ইয়ে আছে যে আম আপনার ৭ পর্যন্ত হলো ট্রু ফলস নট গিভেন। তো আমরা ওই প্যারাটা আজকে ট্রু ফলস তো করছি না। এটা এই যে এই প্যাসেজে আছে। আমরা এই প্যারাটা করছি। এজন্য এই প্যারা থেকে দেখছি। আপনারা ট্রু ফলস এর পরে মানে সিরিয়াল মেইনটেইন করেই অ্যান্সার দিবেন। ঠিক আছে? তাহলে আমরা এটা একটু করি। দেখেন যে এখানে সোসাইটির কোন গ্রুপটা আমরা বের করব যে দেখেন ইনডিড দ্য পার্পল কালার এক্সাজারেটেড দ্য স্নেইল ফ্রম দ্য সো কস্টলি। এটা খুবই কস্টলি ছিল ইন সোসাইটিতে অ্যাট দ্যাট টাইম ওই সময়ে অনলি দ্য রিচ কুড অ্যাফোর্ড ইট। তাহলে এখানে বলছে যে একমাত্র দ্য রিচ মানে ধনী ধনী লোকেরা এটা অ্যাফোর্ড করতো। তাহলে সোসাইটির কারা অ্যাফোর্ড করতো? একমাত্র ধনীরা, ধনী শ্রেণী। ঠিক আছে? রিচ কি একটা গ্রুপ, একটা ধনী লোক, ধনীরা এটা ব্যবহার করত বা যুক্ত ছিল পার্পল কালারের সঙ্গে। কারণ এটা খুবই কস্টলি ছিল, খুবই দামি ছিল। তার মানে এখানে একটা যেমন আমরা বলি না মিডল ক্লাস, হাই ক্লাস, এটা রিচ একটা শ্রেণী বা গ্রুপ বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনি দিবেন যে আপনি নো মোর দেন 2 ওয়ার্ডস নিতে পারেন যে দ্য রিচ বলতে পারেন অথবা অনলি রিচ। আপনি যেকোনো ২ টা ওয়ার্ড আপনি নিতে পারেন যে অনলি রিচও বললে আপনার অ্যান্সার হবে বা দ্য রিচ বললেও আপনার অ্যান্সার হবে। আবার যদি শুধু রিচ বলেন তাহলেও অ্যান্সার হবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি ২ টা ওয়ার্ড নিতে চান তো দ্য রিচ নেন অথবা অনলি রিচ নেন, অসুবিধা নেই। কিন্তু আপনার মানে প্রপার যেন ইয়েটা বোঝা যায়। ঠিক আছে? আপনার যেন কোয়েশ্চেনের অ্যান্সারটা বের হয়। ঠিক আছে? এটা যেন বোঝা যায়। তাহলে আমরা এখানে দিচ্ছি হলো বিফোর পার্কিন্স ডিপোজিট উইথ হোয়াট গ্রুপ? আমরা দেখলাম যে রিচ ইন দ্য সোসাইটি ওয়াজ পার্পল কালার অ্যাসোসিয়েটেড। ওকে, এরপরে দেখেন যে হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিন ইমিডিয়েটলি
ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল, আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড, তো তার নতুন কালারে আসলে কেমন পটেনশিয়াল ছিল সেটাই আপনি বের করবেন। শুধুমাত্র আপনি দেখবেন যে কেমন পটেনশিয়ালটা ছিল, আর অন্য কোথাও আপনি নজর দিবেন না, ঠিক আছে? শুধুমাত্র পটেনশিয়াল কোথায় ছিল বা কি পটেনশিয়াল ছিল সেটা আপনাকে বের করতে হবে খুঁজে। তাহলে এইখানে যদি দেখি আমরা এরপর থেকে যে রিচ এর পর দ্য ফার্দার মোর দ্য ন্যাচারাল ডাস টেন্ডেড টু মারি অ্যান্ড দ্য ফেডেল কুইকলি ইট ওয়াজ এগেইনস্ট দ্য ব্যাক্টর। আচ্ছা এখানে নেই, নিচে আসতে হবে একটু। পার্কিন ইমিডিয়েটলি বুঝতে পেরেছিল, সেটা কি? ইমিডিয়েটলি অনেকে কুইকলি ধরতে পারেন, আচ্ছা কুইকলি গ্রাবস দ্যাট পার্কেল সলিউশন ক্যান বি, কিন্তু আমাদের দেখতে হবে যে কেমন পটেনশিয়াল ছিল সেটা। তো পটেনশিয়ালের কোনো কথাবার্তা যদি পাই, পারহ্যাপস দ্য মোস্ট ফ্যাসিনেটিং দ্য রিয়াকশন। দেখেন এখানে পার্কিন কি করেছিল, হি ইজ ফাইন্ডস ইজ দ্য নিয়ারলি ইনস্ট্যান্ট রিকগনিশন, সে ইনস্ট্যান্ট মানে কি তাৎক্ষণিক, তৎক্ষণাৎ সে রিকগনিশন বা উপলব্ধি করতে পেরেছিল দ্যাট দ্য নিউ ডাই হ্যাড দ্য কমার্শিয়াল পসিবিলিটিস। তাহলে নতুন যে ডাই হ্যাডে কি ছিল, কি ছিল, কমার্শিয়াল পসিবিলিটিস ছিল। আচ্ছা, নিউ ডাই হ্যাড কমার্শিয়াল পসিবিলিটিস, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস, কারণ এখানে বাণিজ্যিক একটা সম্ভাবনার কথা বলেছে, ঠিক আছে? আর সেটা সে ইনস্ট্যান্ট রিকগনিশন করেছিল, মানে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পেরেছিল। তার মানে এই কথাগুলো আমরা মিলিয়ে কিন্তু অ্যান্সারটা নিচ্ছি, এজন্য আমরা কমার্শিয়াল পসিবিলিটিসটা লিখে দিব, যেভাবে আছে সেভাবেই লিখে দিব। আচ্ছা, এটা আপনারা লিখে দিয়েন, আমি লিখছি না আর। তো 10 নম্বর দেখেন যে হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড। আবার এখানে বলছে ফাইনালি ইউজড কি হচ্ছিল, পার্কিন যেই কালারটা আবিষ্কার করেছিল প্রথম। দেখেন এখানে একটু আপনাকে একটু প্যাচ দিয়েছে, যেটা আপনি বুঝতে পারেন কিনা তারা একটু চেক করছে। ফাইনালি বলছে, ফার্স্ট বলছে, তাহলে কিন্তু কিসের ফাইনালি? নামটা ফাইনালি হতে হবে, আর প্রথম কালারটা হতে হবে। প্রথম কালারের ফাইনাল নেম, আর প্রথম কালারের ফাইনাল নেম, এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন যে নাম জাতীয় বিষয় তো আপনি বুঝবেনই, এটা বড় করে বলা থাকবে। তাহলে নাম, তো দেখেন যে পার্কিন অরিজিনালি নেম দ্য ডাই, অরিজিনালি নেম কি করেছিল, টাইরিয়ান পার্পেল। এটা দিলে আপনি যদি নাম বের করতে, এটা কালারের নাম কিন্তু এটাই, তাহলে এটা আপনি দিয়ে দেন, কিন্তু এটা আপনার দিলে ভুল হবে, কারণ অরিজিনালি এটা দিয়েছিল, কিন্তু ল্যাটার পরবর্তীতে কমনলি নন অ্যাজ ম্যাভ। তাহলে পরবর্তীতে মানে ল্যাটারের জিনিসটা কি, মানে ফাইনালির সঙ্গে ল্যাটারটা যাচ্ছে না, তাহলে পরবর্তীতে যেটা নাম হয়েছিল সেই নামকরণটা কি হিসেবে পরিচিত ছিল, ম্যাভ। ম্যাভ নামে আসলে পরিচিত ছিল, ঠিক আছে? তাহলে টাইরিয়ান পার্পেলটাই আসলে পরবর্তীতে ম্যাভ নামে পরিচিত হয়েছিল। বিষয়টা হলো, মূল কথা আমার এইটাই, এখানে দুইটা নাম, এটা একটা এটা একটা, তো কিন্তু ফাইনাল নেম যেহেতু চেয়েছে, তার মানে এই পরেরটা নিতে হবে, ঠিক আছে? তাহলে ফাইনাল নেম আমি এটাই দিব, সো এটা দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে প্রশ্নগুলো খুব বোঝা গুরুত্বপূর্ণ, আর কি চেয়েছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। এরপর দেখেন যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন, কিসের পারসন? পার্কিন কনসাল্টেড বিফোর সেটিং আপ হিজ ওন ডাই ওয়ার্কস, তো নিজের একটা কারখানা খোলার আগে যার সঙ্গে সে পরামর্শ নিয়েছিল সেই ব্যক্তির নাম জানতে চাচ্ছে, যে কার সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে পার্কিন পরামর্শ করেছিল এটা সেট আপ করার আগে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে একটা ব্যক্তির নাম হবে, আর ব্যক্তির নাম তো আপনি বুঝতেই পারবেন যে প্রথম অক্ষর বড় হবে। তাহলে ওই আপনি শুধু ওইখানে যান যে নাম কোথায় আছে, ব্যক্তির নাম কোথায় আছে, তারপরে আপনি দেখেন যে এটা পার্কিন কি তার সঙ্গে পরামর্শ করেছিল কিনা। এই দুইটা যদি মিলে যায়, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আসলে বেশি প্র্যাকটিসও করা লাগবে না, আপনার ইয়ে আসলে পারবেন, ঠিক আছে? জাস্ট নিয়মটা জেনে রাখেন যে আমরা কি দেখছি, WH কোয়েশ্চেনের পরের বিষয়টা দেখছি, যে কি জানতে চাচ্ছে সেটা বের করলেই কিন্তু হয়ে যায়। এরপরে দেখেন যে এখানে বলা হচ্ছে, দেখেন রবার্ট পুলার নামে একটা ব্যক্তির নাম আমরা পাচ্ছি। তাহলে এখানে ইনার সঙ্গে কি দেখেন বলেছে যে হি অ্যাস্কড অ্যাডভাইস অফ স্কটিশ ডাই ওয়ার্কার্স ওনার রবার্ট পুলার। তাহলে হি মানে পার্কিন পরামর্শ করেছিল বা পরামর্শ অ্যাডভাইস, অ্যাডভাইস মানে চেয়েছিল, পরামর্শ চেয়েছিল কার কাছ থেকে, স্কটিশ ডাই ওয়ার্কারের কাছ থেকে, তার নাম হলো রবার্ট পুলার। তাহলে আপনি রবার্ট পুলার নামটা লিখে দেন, কারণ তার কাছে যেহেতু পরামর্শ চেয়েছিল, তার মানে তার সঙ্গে কনসাল্টেড বা চেয়েছিল, ঠিক আছে, পরামর্শ চেয়েছিল। তো সেই ব্যক্তির নামও আমরা পেয়ে গেলাম, সেটা হলো রবার্ট পুলার, একদম ইজি, ঠিক আছে?
এরপর দেখেন যে ইন হোয়াট কান্ট্রি, এখন চেয়েছে একটা দেশের নাম। এর আগে তো ব্যক্তির নাম চাচ্ছে, এর আগে কালারের নাম চাচ্ছে, তাই না? এখন চেয়েছে হলো কান্ট্রির নাম। তো কোন কান্ট্রি? এখানে একাধিক কান্ট্রি তারা দিতে পারে, কিন্তু আরো কিছু মিলাইতে হবে যে ইন হোয়াট কান্ট্রি ডিড পার্কিন্স নিউলি ইনভেন্টেড, নতুনভাবে যে ইনভেন্টেড বা আবিষ্কার করেছিল কালারটা ফার্স্ট বিকেম ফ্যাশনেবল। তাহলে কোন কান্ট্রিতে পার্কিনের কালারটা প্রথম ফ্যাশনেবল হয়েছিল? এইটা যদি মিলাইতে পারেন যে এই কান্ট্রিতে ফ্যাশনেবল হয়েছিল কালারটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কান্ট্রির নাম তো থাকতেই পারে একাধিক, বাট কোন কান্ট্রিতে ফ্যাশনেবল হয়েছিল সেটা আপনি ক্লু পেয়ে গেলেই ওই কান্ট্রি নিয়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে কোনো নাম আছে কিনা, কোনো নাম এখানে নেই। ঠিক আছে? কান্ট্রির নাম নেই। এখানে আছে কিনা লন্ডন, এটা শহরের নাম। ঠিক আছে? কান্ট্রি লাগবে আমাদের। ফ্রান্সের নাম আছে। নিউলি flattered her very soon mauve was the necessary shade for all the fashionable ladies in that country. দেখেন এখানে বলছে ফ্রান্সের পরে যেই কথাগুলো বলতেছে যে ভেরি সুন, খুব দ্রুত, ম্যাউভ মানে তার যে আবিষ্কার কালারটা, এটা শেড ফর অল দ্য ফ্যাশনেবল লেডিজ, ফ্যাশনেবল লেডিজের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল ইন দ্যাট কান্ট্রি। দ্যাট কান্ট্রি বলতে এই ফ্রান্সের কথা বলছে। তাহলে ফ্রান্স হচ্ছে একটা দেশের নাম, কান্ট্রির নাম, আপনি এটাই লিখবেন। ঠিক আছে? কারণ এখানে ইংল্যান্ডও আছে, ইংল্যান্ডের অন্যান্য বিষয় নিয়ে বলেছে, বাট আমার দেখার দরকার যে কোন কান্ট্রিতে ফ্যাশনেবল হয়েছিল। তাহলে ইন দ্যাট কান্ট্রি যেহেতু বলেছে, তাহলে এর আগে যেহেতু ফ্রান্সের নাম আছে, ফ্রান্সের নাম দিয়ে কমা দিয়েছে, এরপরে এই কথাগুলো বলেছে, তার মানে ফ্রান্সেই আসলে ফ্যাশন মানে ইয়ে হয়েছিল, জনপ্রিয়তা লাভ করেছিল। তাহলে এইটা আমরা বললাম বিকন ফ্যাশনেবল হয়েছিল ফ্রান্সে, তাহলে আপনি এখানে লিখে দিবেন ফ্রান্স। 12 নম্বরে অ্যান্সার হবে ফ্রান্স। আচ্ছা, এরপরে দেখেন যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী হুইচ ডিজিজ, কোন রোগ ইজ নাও বিং টার্গেটেড বাই রিসার্চার্স ইউজিং সিনথেটিক ডাইজ। তাহলে অ্যাকর্ডিং প্যাসেজ অনুযায়ী কোন রোগটা এখন টার্গেটেড হচ্ছে, লক্ষ্য করা হচ্ছে কাদের দ্বারা? রিসার্চার্স দ্বারা। ইউজিং কি, ইউজিং করে কি ব্যবহার করে? সিনথেটিক ডাইজ, কৃত্রিম যেই কালার, কৃত্রিম রং, কৃত্রিম কালার দিয়ে কোন ডিজিজটাকে এখন টার্গেট করছে? রিসার্চার্স মানে প্রফেসর বা ডক্টরস বা সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা। তাহলে বিজ্ঞানীরা কোন কালারটা দিয়ে, না সরি, কোন রোগটাকে এখন টার্গেট করতেছে কৃত্রিম কালার দিয়ে, কৃত্রিম রং দিয়ে? আছে না অনেক লেজার টেজার আছে। ঠিক আছে? সো কোন রোগটাকে টার্গেট করছে সেটা আমরা দেখবো। এখন তাহলে আমাকে রোগের নাম খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে এই প্যারাতে তোর আর রোগের নাম নেই। তাহলে এই প্যারাতে চলে আসেন। রোগের নাম কোথায়, কোথায় আছে আমরা যদি দেখি, তো টার্গেট করতে হবে। ঠিক আছে? রোগের নাম থাকলেই হবে না। এখানে দেখেন যে ফার্স্ট the researchers introduced and parking important synthetic dyes had the comes beyond other dyes also become medical research in many ways. For instance, they are used in previously microbes and bacteria, আচ্ছা, allowing researchers identify the bacillus। আচ্ছা, এখানেও রোগের নাম বলতেছে, কলেরা, অ্যানথ্রাক্স। আচ্ছা, এগুলো অনেক রোগের নাম বলছে, কিন্তু এখন টার্গেট করতেছে কৃত্রিম রং দিয়ে, সেটা কৃত্রিম কালার দিয়ে, সেটা এখনো আমরা পাইনি। ঠিক আছে? আচ্ছা দেখেন কারেন্ট, বর্তমানে ইউজ করছে দ্য সার্চ অফ দ্য ভ্যাকসিন এগেনস্ট ম্যালেরিয়া। দেখেন হোয়াট উড বি দ্য পার্টিকুলারলি প্লিজিং দ্য পার্কিন দ্যার কারেন্ট ইউজ, মানে বর্তমানে যেটা ব্যবহার করা হচ্ছে পার্কিনের যে বিষয়টা, কালারটা, সেটা কিসে সার্চ করতেছে? ভ্যাকসিন এগেইনস্ট ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে এই আর্টিফিশিয়াল ডাইজ, এই যে আর্টিফিশিয়াল ডাইজ মানে কৃত্রিম, আর সিনথেটিক মানে কি? কৃত্রিম। তার মানে এর আগে যতটা বলেছিল ওগুলো অন্যান্য বিষয়, কিন্তু আর্টিফিশিয়াল কথার পরগুলো যেই বিষয়টা বলতেছে বর্তমানে টার্গেট করতেছিল ম্যালেরিয়াতে। তাহলে ম্যালেরিয়া হচ্ছে আপনার অ্যান্সার হবে। ঠিক আছে? ওকে, তাহলে আপনি দেখেন যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজ, ম্যালেরিয়াকে এখন টার্গেট করা হচ্ছে। কারেন্ট মানে বর্তমান বা নাও, একই কথা। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা যদি ইয়ে করি, আর এটা আমরা যেটা করালাম সেটা হলো, এটা আমি ক্যামব্রিজ 9 থেকে দেখাচ্ছি, আপনারা 10
12, 11 একই নিয়ম, ঠিক আছে? একই নিয়ম ফলো করে করতে পারেন। এটা আসলে আগে আসতো, ঠিক আছে? আবার মাঝে আসতো না, আবার আসছে বা আসতে পারে, ঠিক আছে? আসবেই এমন কোনো কথা নেই। যদি আসে তাহলে আপনি যদি প্র্যাকটিস নাও করেন, এটা আপনারা করতে পারবেন যদি প্রশ্ন করা বুঝেন, ঠিক আছে? প্রশ্নটা কিভাবে? WH কোয়েশ্চেনের পরে। যেমন এটা আমি দেখালাম যে, এই যে হোয়াট পটেনশিয়াল, হোয়াট নেম, হোয়াট কান্ট্রি, ঠিক আছে? হুইচ ডিজিজ, হোয়াট গ্রুপ, এই ডাব্লিউ দিয়েই প্রশ্ন করে। আর এইচ, হাউ দিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে WH কোয়েশ্চেনের পরে যেই বিষয়টা জানতে চাইবে সেটা হলো আপনাকে বের করতে হবে। দ্যাটস ইট, একদম ইজি রুলস। ওকে? তাহলে এটা আপনার জন্য যদি আসে, আপনারা ভয় পাবেন না। জাস্ট এটা নতুন বা পরিচিত, এটা অনেকেই করায় না, ঠিক আছে? বাট এটা চলে আসে। আচ্ছা, তাহলে এটা আপনারা যদি পান তো করবেন, না হলে ১টা ২টা হয়তো পেতেই পারেন। সো এটা করে ফেলবেন। না হলে আপনারা রেখে দিলেও সমস্যা হবে না, ঠিক আছে? আর যদি করতে চান এটাও করতে পারেন। এটা তো করলেনই, সমস্যা নাই। জাস্ট প্রশ্নগুলো আপনি যদি জানেন যে কি প্রশ্ন করতে হবে, কোনটা বের করতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওইটা গেল। এটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। অ্যান্ড হচ্ছে আমরা একটু স্পিকিংটা দেখি। স্পিকিং এর আমরা আজকে পার্ট 2 করব। তার আগে পার্ট 2 এর আগে আমরা কিছু বিষয় জানবো। যেমন আমাদের আসলে পার্ট 2 এর কিছু প্যাটার্ন আছে, ঠিক আছে? তো এখানে প্যাটার্নগুলো আমরা ৫টা সেন্টেন্স করে আরকি দেখব প্রত্যেকটা ক্যাটেগরি থেকে। যেমন আমাকে যদি কিছু প্যাটার্ন শিখে রাখতে হবে, ঠিক আছে? যাতে করে আমরা ছোট, ছোট বিষয়গুলো এড়িয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে পারসন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন করে, তাহলে আমরা বলতে পারি যে এখানে বলেছে আমরা বলতে পারি যে, "One person I truly admire is my elder brother because of his strong determination." তো অনেক কিউ কার্ডে আপনার পারসন রিলেটেড কোয়েশ্চেন করে, ঠিক আছে? তো এখানে যদি আপনার কিছু প্যাটার্ন জেনে রাখেন তাহলে এইগুলো দিয়েই কিন্তু বলা যায়। তাহলে পারসন রিলেটেড যত বাক্য আছে আপনারা একটু শিখে নিবেন। যে একটা পারসনকে আমি যাকে সত্যিই শ্রদ্ধা করি তিনি হলো আমার বড় ভাই, তার দৃঢ় সংকল্পের জন্য। The one person I truly admire is my elder brother because of his strong determination. এই কথাটা আপনি দেখেন, সেন্টেন্সটা বড়। আপনি ভেঙে, ভেঙে বলেন, তারপরে আপনি একসঙ্গে বলার চেষ্টা করেন। ঠিক আছে? দেখে, দেখে একসঙ্গে বলেন, তারপর না দেখে বলেন যে, "One person I truly admire is my elder brother because of his strong determination." তো এইগুলো শিখতে, শিখতে কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। ঠিক আছে? তারপরে দেখেন যে, "He has always been a source of inspiration for me." তিনি সবসময় আমার জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন। তাহলে হোয়াট মেক্স হিম স্পেশাল ইজ অ্যাবিলিটি টু স্টে কাম আন্ডার প্রেশার। তাকে বিশেষ করে তোলে তার চাপের মধ্যে শান্ত থাকার দক্ষতা। মানে এই বিষয়টা আপনার কাছে ভালো লাগে। তো পার্সন রিলেটেড যখনই জিজ্ঞেস করবে এটা তার সম্বন্ধে খারাপ কিছু না বলে পজিটিভ, পজিটিভ জিনিসগুলোই বলবেন। ঠিক আছে? তো এইগুলো আমরা ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আই স্টিল রিমেম্বার। তাহলে এই যে আপনার এই প্যাটার্নগুলো শিখে নিয়েন মাঝে, মাঝে। ঠিক আছে? যে আমি এখনো মনে করতে পারি। আই স্টিল রিমেম্বার হাউ হি সাপোর্টেড মি ডিউরিং এ ডিফিকাল্ট টাইম। তাহলে ডিউরিং এ ডিফিকাল্ট টাইম মানে কি? আপনি ভেঙে, ভেঙে বুঝে, বুঝে পড়েন, তাহলে এগুলো আপনি অন্য জায়গায়ও ইউজ করতে পারবেন। তাহলে আই স্টিল রিমেম্বার হাউ হি সাপোর্টেড মি ডিউরিং এ ডিফিকাল্ট টাইম। আমি এখনো মনে করতে পারি কঠিন সময়ে তিনি আমাকে কিভাবে সহযোগিতা করেছিলেন। Whenever I need guidance, he is the first person I turn to. I turn to মানে কি? তার কাছে যাওয়া। ঠিক আছে? তাহলে যখনই আমার পরামর্শ দরকার হয় আমি ১ম এ তার কাছেই যাই। whenever মানে হচ্ছে যখনই। তাহলে ওই whenever টা আপনি ব্যবহার করতে পারবেন না? যখন আপনি মিনিংটা জানবেন, তখন আপনি যেকোনো জায়গায় নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো whenever I need guidance, he is the first person I turn to. যখনই আমার পরামর্শের দরকার হয় আমি ১ম এ তার কাছেই যাই। প্লেসটা কি? যেমন one of the most peaceful place I have ever been. আচ্ছা, তাহলে বিন মানে কি? কোন জায়গায় গিয়েছিলেন, ঠিক আছে? তাহলে I have ever been to is কক্সবাজার, বা আপনি নির্দিষ্ট একটা নিজের প্লেস বা কিছু, কিছু আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে?
যেগুলো আপনার নিজে থেকেই আসবে, আপনা আপনি আসবে। ঠিক আছে? তাহলে one of the most peaceful place I have ever been is কক্সবাজার। ঠিক আছে? তারপরে বিনের পর টু বসাতে পারেন। কারণ কোথাও যাওয়া আসার ক্ষেত্রে টু দিতে পারেন। ঠিক আছে? এরপর দেখেন যে দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য বিচ জাস্ট টুক মাই ব্রিথ অ্যাওয়ে। তাহলে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আমার মনকে মুগ্ধ করেছিল। টুক অ্যাওয়ে মানে কেড়ে নিয়েছিল বা মুগ্ধ করেছিল। তারপরে দেখেন যে আমি ছোট্ট একটা ছুটিতে পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিলাম। আই ভিজিটেড উইথ মাই ফ্যামিলি ডিউরিং এ শর্ট ভ্যাকেশন। তাহলে এই ৫টা বাক্য আপনার কি কাজে লাগতেছে? আপনি যখন এই বাক্যগুলো পড়ে ফেলতে পারছেন বা বলতে পারছেন, মুখের জড়তাগুলো কাটবে, প্যাটার্নগুলো চলে আসবে। ঠিক আছে? ছোট, ছোট বিষয় আপনি বুঝতে পারবেন যে কোথায় কিভাবে এড করতে হয়। এরপর আপনি কিছু স্যাম্পল অ্যান্সার কোয়েশ্চেন যখন পড়বেন, তখন আর এত বেশি সমস্যা হবে না। তাহলে এখানে ২৫টা ক্যাটেগরির কিন্তু দেওয়া আছে। টোটাল ২৫টা ক্যাটেগরি যদি আপনি ৫টা বাক্য শিখেন, তাহলে অনেকগুলো কিন্তু আপনার শেখা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনারা একটু এই কাজগুলো করে নিবেন। ঠিক আছে? তাহলে আমি আ আরো আপনারা যদি একটু সহজ করতে চান, আপনারা নিজেদের মতো একটু ভাগ করে নিবেন যে, আমি আজকে প্লেস আর পারসনটা পড়বো, এই ২ টা পড়বো। আমি ১০টা পড়বো। তারপরের দিন আপনি এভাবে ভাগ করতে পারেন। যেমন ইভেন্ট পড়তে পারেন। ইভেন্টটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে আছে যে, আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনা ছিল আমার স্নাতক সমাবর্তন। তাহলে ইভেন্ট নিয়ে আপনার একটা মুহূর্ত বা আপনার মেমোরেবল কিছু বলতে বলল। ঠিক আছে? তখন আপনি এই কথাগুলো বলতে পারেন যে, "One unforgettable event in my life was my গ্র্যাজুয়েশন সেরিমনি।" তারপরে "ইট ওয়াজ হেল্ড অ্যাট", তাহলে ইট ওয়াজ হেল্ড মানে কি? এই মিনিং গুলো দেখেন, ভেঙে দেখেন যে ইট ওয়াজ হেল্ড অ্যাট আওয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়াম উইথ অল আওয়ার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। এটি আমাদের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এখন স্পিকিংটা হচ্ছে যে আমরা কম বেশি অনেকেই সবকিছু জানি, বুঝতে পারি। পড়লে মনে হবে তো এটা তো ইজি। কিন্তু ওইটা তো আপনার মুখ দিয়ে আসতেছে না। তার মানে স্পিকিং এর জন্য ওটা আপনার জন্য কঠিন। ঠিক আছে? তো অনেক প্যাটার্ন আসলে পরিচিত মনে হতে পারে, বাট ওইটা শোনার জন্য ঠিক আছে। মনে হতে পারে এটা তো আমি জানি। কিন্তু আপনি জেনে তো লাভ নেই। আপনার ওটা তো মুখ দিয়ে তো আসে না। ঠিক আছে? তাহলে জেনে তো লাভ নেই। এজন্য জানার সঙ্গে এটা আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে। এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে? আমি কি শিখলাম আজকে? আমি ১০ টা বাক্য শিখলাম। এটা আপনি নিজে রিকল করার চেষ্টা করেন। ঠিক আছে? স্পিকিংটাতে একটু এভাবেই গুরুত্ব দিতে হবে। তো ১ম দিকে একটু কষ্ট হলে হবে। বাট ১ বার ২ বার যখন দেখবেন যে না দেখেই আপনি বলতে পারছেন, তখন এটা আর কখনোই জীবনেও দেখা লাগবে না। ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলা হচ্ছে, "ইট ওয়াজ হেল্ড অ্যাট আওয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়াম উইথ অল আওয়ার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস।" এবার I felt a mix of joy, pride. I felt a mix of joy, pride and a little sadness. তাহলে আমি আনন্দ, গর্ব এবং কিছুটা দুঃখের সংমিশ্রণ অনুভব করেছিলাম। এভরিওয়ান ওয়াজ ড্রেসড আপ অ্যান্ড টেকিং পিকচার। সবাই সুন্দরভাবে পোশাক, তাহলে ড্রেসড আপ মানে কি? পোশাক পরেছিল, তাই না? আর সজ্জিত ছিল। টেকিং পিকচার্স, তাহলে এভরিওয়ান ওয়াজ ড্রেসড আপ অ্যান্ড টেকিং পিকচার। সবাই সুন্দরভাবে পোশাক পরছিল এবং ছবি তুলছিল। এবার দ্যাট ডে মার্ক দ্য এন্ড অফ ওয়ান চ্যাপ্টার অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যানাদার। তাহলে সেই দিনটা ছিল এক অধ্যায়ের শেষ এবং আরেকটি অধ্যায়ের শুরু। তাহলে দ্যাট ডে মানে কি? সেই দিনটা। তাহলে দ্যাট ডে মার্ক দ্য এন্ড অফ ওয়ান চ্যাপ্টার অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যানাদার। এরপরে দেখেন অবজেক্ট নিয়ে কিছু আছে। অবজেক্ট নিয়ে কি আছে দেখেন যে, ওয়ান অবজেক্ট আই ইউজ। অবজেক্ট বলতে আশপাশে কোনো বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? আ এটা যেকোনো একটা বস্তু হতে পারে। সো আসতে পারে। তো আপনি বলতে পারেন যে, "ওয়ান অবজেক্ট আই ইউজ এভরিডে ইজ মাই মোবাইল ফোন।" বা আপনাকে টেকনোলজির কথা বলতে পারে যে, "ওয়ান টেকনোলজি আই ইউজ এভরিডে ইজ মাই মোবাইল ফোন।" আমি প্রতিদিন যে জিনিসটি ব্যবহার করি তা হলো আমার মোবাইল ফোন। তো মিনিং করে যখন আপনি পড়বেন, এগুলো কিন্তু মুখস্থ, হ্যাঁ, এক প্রকার মুখস্থ। কিন্তু যখন আপনি এটা বুঝে করছেন, তখন এটা আপনি রোবটিক মনে হবে না। ঠিক আছে? কারণ আপনি এটা বুঝে বলতেছেন। আ না বুঝে মুখস্থ এক জিনিস আর বুঝে বলা আরেক জিনিস। ঠিক আছে? আপনি যত কিছুই মুখস্থ করেন, কিন্তু ওটা যখন আপনি বুঝে বলবেন, তখন কিন্তু এটা ন্যাচারাল মনে হবে। ঠিক আছে?
তখন দেখেন যে এটা স্ক্রিপ্ট এক ধরনের, এটা কি, এটা একটা প্যাটার্ন হিসেবে কাজ করবে। তো দেখেন এইগুলা একটু বড়, বড় বাক্য বা কিছু and যুক্ত কনজাংশন, এই বিষয়গুলো দিয়ে একটু বড় করা, ঠিক আছে? তারপর কিছু, কিছু ভাষা আছে একটু আলাদা। যেমন এখানে দেখেন যে I got it as a birthday gift from my parents। তারপর বলা হচ্ছে যে it helps me stay connected with my friends and work। তারপর বলা হচ্ছে যে I also use it for watching videos and reading news। উইদাউট ইট মাই ডেইলি লাইফ উড বি কোয়াইট ডিফিকাল্ট। উইদাউট ইট মানে এটা ছাড়া আমার ডেইলি লাইফ কি হতে পারতো? এটা কোয়াইট মানে ডিফিকাল্টি হয়ে যেত, ঠিক আছে? কঠিন হয়ে যেত। এরপরে চাইল্ডহুড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। চাইল্ডহুড নিয়ে আপনি পড়ে ফেলবেন। তো এগুলো স্যাম্পল অ্যান্সার তো পড়বেনই, আবার এইগুলো জাস্ট আমি একটু আপনাকে প্যাটার্ন দেখাচ্ছি যে ৫ টা বাক্য কি, কি আপনি ঢুকাই দিতে পারেন। যে ওয়ান অফ মাই সুইটেস্ট চাইল্ডহুড মেমোরি ইজ প্লেইং হাইড অ্যান্ড সিক। আমার শৈশবের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি হলো লুকোচুরি খেলা। উই ইউজ টু প্লে ইট এভরি ইভিনিং ইন দ্য নেবারহুড। আমরা প্রতিদিন সন্ধ্যায় পাড়ায় এটা খেলাটি খেলতাম। আই হ্যাড এ গ্রুপ অফ ক্লোজ ফ্রেন্ডস আই অলওয়েজ প্লেড উইথ। মানে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল যাদের সঙ্গে আমি সবসময় খেলতাম। তারপরে দেখেন যে সেই দিনগুলো ছিল অনেক আনন্দ ও হাসি। দেয়ার ওয়াজ সো মাচ জয় অ্যান্ড লাফার ইন দোজ ডেইজ। তবে আমি এখনো সেই স্মৃতিগুলো আমার হৃদয়ে লালন করি। আই স্টিল চেরিশ। তাহলে চেরিশ মানে কি? লালন করা। এগুলো শিখে ফেলবেন। যে আই স্টিল মানে এই স্টিলটা কথাটা অনেক সময় লাগে, ঠিক আছে? এই আই স্টিল মানে কি? আমি এখনো আই স্টিল রিমেম্বার, আই স্টিল চেরিশ, ঠিক আছে? আই স্টিল ওয়ান্ট, আমি এখনো চাই। তাহলে স্টিল দিয়ে আরো বাক্য আপনি যদি পারেন একটু মেক করে ফেলবেন, ঠিক আছে? আই স্টিল চেরিশ দোজ মেমোরিজ ইন মাই হার্ট। আমি এখনো সেই স্মৃতিগুলো হৃদয়ে লালন করি। কোনো কিছু যদি আপনি লালন করেন, ধারণ করেন, চেরিশ কথাটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আবার বুকস অ্যান্ড ফিল্ম নিয়ে আছে যে বলতে পারে যে আপনার পছন্দের কোনো বই আছে কিনা, আপনি কখন পড়েন, কিভাবে আপনি বই পড়া শুরু করেছেন, কি, কি বই আপনি পড়েন, তাই না? এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে পার্ট 2 তে। তো বলবেন যে one book that really impressed me is, একটা বইয়ের নাম বলবেন আপনি, ইজি একটা বইয়ের নাম ভেবে রাখেন আগে থেকেই, সেটা বলবেন। তারপর দেখেন যে it tells the story of young shepherd chasing his dream. The message of this book is very inspiring and philosophical. After reading it, I started thinking and differently about my goals. I highly recommend it to anyone looking for motivation. ৫টা বাক্য আপনি শিখে রাখেন, এই ৫টা বাক্য রিপিট করেন। গোল অ্যান্ড অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। আমার বলতে পারেন যে ওয়ান গোল আই সেট ফর মাই সেলফ লাস্ট ইয়ার ওয়াজ টু ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং স্কিল। I practiced every day and joined an online courses. Gradually, I became more confident while speaking. Achieving this goal really boosted my self-esteem. Now I'm focusing on reaching the next level of fluency. এভাবে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে বিষয়টা আমরা একটু দেখতে পারি সেটা হলো ট্রাভেল। ট্রাভেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শামীম ভাই আপনি কিছু বলবেন? আমি তো ক্লাসে। শামীম ভাই কিছু বলবেন? শামীম ভাই আছেন আপনি? আচ্ছা দেখেন, একটু ব্যাক করি এখানে। ট্রাভেল যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি ক্লাসে, তো আমাকে ফোন দিয়েন না, ঠিক আছে? উম আ ক্লাস তো যুক্ত আছে। দেখেন এখানে যে বিষয়টা আমরা একটু দেখতে পাচ্ছি, ট্রাভেল হচ্ছে আ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? এই টপিকটা এরকম আপনার কাজ করবে যে এটা কিন্তু প্রায় আসে, ঠিক আছে? আপনার স্পিকিং
মোস্ট অফ দ্য এক্সামে কিন্তু এই ট্রাভেল টপিকটা আসে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই ট্রাভেল টপিকটা আপনারা একটু স্যাম্পল অ্যান্সার কোয়েশ্চেন গুলোও দেখবেন। দেন হচ্ছে এইটা থেকে কিছু প্রশ্ন এগুলো পড়তে পারেন। যেমন a memorable trip I went on was to Sylhet with my cousin. একটি স্মরণীয় ভ্রমণ ছিল সিলেটে, যেটা আমি আমার কাজিনদের সঙ্গে করেছিলাম। We explored the tea gardens, waterfalls and the local markets. আমার চা বাগান, ঝর্ণা এবং স্থানীয় বাজার ঘুরে দেখেছি। The natural beauty of the area was breathtaking. যে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। breathtakingটা ইউজ করলে আপনার নাম্বারটা একটু বাড়বে। ঠিক আছে? কারণ এটা সবাই সচরাচর ইউজ করবে না। ঠিক আছে? এটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে we also tried delicious traditional food like শুটকি। এই শুটকি এই নিজস্ব বাঙালি ট্র্যাডিশনাল ইয়েগুলো বলবেন, তাহলে কি হবে? বুঝবে যে আপনি নিজে থেকে কিছু বলছেন। ঠিক আছে? I'll always remember the fun we had on the trip. আমি সেই ভ্রমণের আনন্দ চিরকাল মনে রাখবো। I'll remember, বা আপনি এটা বলতে পারেন যে I still remember, এটাও বলতে পারেন যে আমি এখনো সেটা মনে রাখি। ঠিক আছে? বা মনে করি। এভাবে বলতে পারেন। হবিজ নিয়ে কিছু শিখে ফেলবেন। আমি আর এগুলো পড়ে দেখাচ্ছি না। আপনার এগুলো অনেকগুলো ক্যাটেগরি আছে, তো ২৫ টা ক্যাটেগরির ৫ টা করে আছে। তার মানে অনেকগুলো সেন্টেন্স আপনার শেখা হয়ে যাবে পার্ট 2 এর জন্য। ঠিক আছে? পার্ট 2 এর আরো যে বিষয়টা আমরা একটু দেখব সেটা হলো স্যাম্পল অ্যান্সার কোয়েশ্চেন গুলো একটু পড়বো আমরা। এখান থেকেও আমরা কিছু ভোকাবুলারি শিখে ফেলবো। কারণ ভোকাবুলারি বা আপনি কিছু প্যাটার্ন এখান থেকে নিতে পারেন। ঠিক আছে? অ্যান্সার থেকে। যেমন describe a foreign country you would like to go. তাহলে এমন একটা কান্ট্রিতে আপনি যেতে চান, কিন্তু যেটাতে আপনি কখনো যাননি এখনো। ঠিক আছে? সেটা বলেছে। আপনি যান কি যাননি সেটা তো আর তারা চেক করবে না। মানে আপনি যাননি সেটা আপনি বলবেন। আর গিয়েছেন সেটা আপনি যদি describe করেন, এটা would like to go মানে আপনি যেতে চান। একবার গিয়েছেন সেখানে বলার দরকার নেই যে এখানে আমি গিয়েছি, এটা আমি আবার যেতে চাই, এই বিষয় দেখেছি আমার ভালো লেগেছে, এভাবে না। মানে এমন কোনো কান্ট্রি যেটা আপনি যেতে চান, আপনার ড্রিম কান্ট্রি। ঠিক আছে? তো সেইভাবে আপনি বলবেন। তো এখানে জিজ্ঞেস করেছে যে আপনি এই পয়েন্টগুলো উল্লেখ করতে পারেন যে হোয়াট কান্ট্রি ইট ইজ। এই কান্ট্রিটা কি? তাহলে কান্ট্রির লোকেশনটা কোথায়, পৃথিবীর কোথায় বা কোন কেন্দ্রে অবস্থিত সেগুলো বলবেন। হোয়াট দিস কান্ট্রি ইজ লাইক, এই কান্ট্রিতে কেমন? তারপরে হোয়াট পিপল ক্যান ডু ইন দিস কান্ট্রি। মানুষ এগুলো কি করতে হয়? আমরা পাশের দেশের কথা বলতে পারি, ইন্ডিয়ার কথা বলতে পারি, পাকিস্তানের কথা বলতে পারি। যেগুলো বিষয় নিয়ে আমরা একটু ভালো জানি। ঠিক আছে? কোন জায়গা আপনি একটু বলতে পারেন। এগুলো আপনি এড করিতে পারেন। মানে আমি চাইবো যে আপনারা একটু নিজের একটু আলোকে কিছু বলার চেষ্টা করবেন, গুছিয়ে বলবেন। ঠিক আছে? কিন্তু এখানেও একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। সেগুলো থেকে আপনি জাস্ট কিছু প্যাটার্ন গুলো নিবেন। যেমন দেয়ার আর সো মেনি কান্ট্রিজ। কিভাবে স্টার্ট করতে হয় খেয়াল করেন, দেখেন। দেয়ার আর সো মেনি কান্ট্রিজ দ্যাট আই হ্যাড নট কি দ্যাট আই হ্যাভ নট হ্যাড এ চান্স টু গো টু। মানে আমার ওইখানে যাওয়ার সুযোগ হয়নি। বাট ওয়ান অফ দোজ দ্যাট আই উড লাইক টু ভিজিট ইন মাই আপকামিং ট্রিপ ইজ ড্যাশ। ইজ আপনি নিজের কান্ট্রির একটা নাম বলে দেন নিজের মতো করে, যেটা আপনি ভালো বলতে পারবেন। ঠিক আছে? তো আগে থেকে একটু এগুলো প্র্যাকটিস করা উচিত। যে বিষয়গুলো আসলে চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করে ফেলবেন। তারপরে এইখানে দেখেন কত বড় করে একটা লাইন বলা হয়েছে। এইভাবে যখন আপনি বলবেন, এক্সামিনারের চোখে কিন্তু আপনি একটু অন্যরকম সে দেখবে। আমরা যদি শর্ট করে বলতাম এতটুকু, এটার চেয়ে ভালো কিন্তু এই বড় করে বলা, তাই না? তাহলে এই প্যাটার্নগুলো আপনি শিখে নেন। এইগুলো আপনি আবার বলেন, রিপিট করেন, না দেখে বলেন। শুরুটা কিন্তু ভালো করবেন। তারপরে কি আইডিয়া দিচ্ছে সেখানে একটু চেঞ্জ করে দেন। ঠিক আছে? এটা লোকেটেড কোথায়? লোকেটেডটা বলেন, লোকেশনটা বলে দেন। তারপরে এটা কেমন দেখতে? এটা কিসের জন্য বিখ্যাত? এই বিষয়গুলো বলেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে ব্লাক কালার করে দেওয়া আছে কিছু। তো এগুলো ভোকাবুলারি যেগুলো জানা আছে, এখানে আলাদা করে ভোকাবুলারি দেওয়া আছে। ঠিক আছে? যদি মিনিং না জানেন এখান থেকে দেখে নিয়েন। ইংলিশেই ব্যাখ্যা করা আছে। আ আচ্ছা, তাহলে এইটা
পড়বেন। দেন হচ্ছে আমাদের আরো আছে যে describe a gift that you recently gave to others। এমন একটা গিফট আপনি একজনকে দিয়েছেন। তো what it happened, when it happened মানে এটা কখন ঘটেছিল, who you gave it to কাকে এটা দিয়েছিলেন, what gift you gave the person তো কি ধরনের গিফট আপনি তাকে দিয়েছেন, এবং এক্সপ্লেন করেন why you gave this gift to others কেন আপনি এটা অন্যকে দিয়েছিলেন। ঠিক আছে? এই বিষয়গুলো আপনি বলবেন। one by one সবগুলোই বলার চেষ্টা করবেন। তাহলে choosing a gift for someone is usually very difficult task because you want to make তার মানে দেখেন এই যে বাক্যটা দেখেন শুরু হয়েছে এখান থেকে আর শেষ হয়েছে কোথায়? মানে বড়, বড় বাক্য হিসেবে বলা হয়। তো কিছু, কিছু বড় বাক্য বলবেন, আবার শর্ট বাক্য, সিম্পল বাক্যও আপনি বলেন। কিন্তু মিক্স করে দেন, অসুবিধা হবে না। ঠিক আছে? কিন্তু ১ম দিকে একটু বড় বাক্য দিয়ে শুরু করার চেষ্টা করেন। তাহলে একটা ভালো ইমপ্রেশন পড়বে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনি এই যখন একটা কিউ কার্ড পাবেন, আপনাকে তো ১ মিনিট সময় দিবে। ১ মিনিটের ভেতরে আপনি লিখে ফেলেন যে আপনি একটা প্ল্যানিং করে ফেলেন যে এটা কখন ঘটেছিল, একটা প্লট সাজিয়ে ফেলেন। ঠিক আছে? তারপরে কাকে এটা আপনি দিয়েছিলেন এটাও সাজিয়ে ফেলেন, এবং গিফটটা হোয়াট কি গিফট ছিল সেটা আপনি বলবেন, এবং কেন আপনি তাকে দিয়েছিলেন সেটাও আপনি বলবেন। তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই, অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে পার্ট 2 তে। ঠিক আছে? তাহলেই দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। এখানেই কিন্তু আপনাকে আইডিয়া দিচ্ছে। আপনি বলেন যে আইডিয়া পাই না। আইডিয়া হচ্ছে এইখানেই আছে। তাহলে ১ম এ আপনি কি বলবেন সেটাও বলে দিচ্ছে। কাকে দিয়েছেন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বড়, বড় করে বললেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে ১.৫ থেকে ২ মিনিট কথা বলবেন। তো এখানে কি বলতে পারেন সেই আইডিয়াগুলো নিবেন স্যাম্পল অ্যান্সার থেকে। ঠিক আছে? তো এই আইডিয়াগুলো এখন থেকেই আপনাকে নিতে হবে। যদি মাথায় না আসে এখান থেকে পড়ে, পড়ে নিবেন। যে describe a small business that you would like to open তাহলে এমন একটা স্মল বিজনেস আপনি স্টার্ট করতে চান বা রান করতে চান, যদি আপনার চান্স হয়, তো সেটা কি ধরনের বিজনেস হবে, হোয়াট দিস বিজনেস উড বি, হোয়ার ইট উড বি লোকেটেড এটা কোথায় হতে পারে, অ্যান্ড হোয়াট পিপল ইউ উড লাইক টু হায়ার বা এমপ্লয়িজ অ্যান্ড এভরিথিং নাইস। সো এগুলো বলতে পারেন, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউড লাইক টু হ্যাভ দিস স্মল বিজনেস। এটা হবে স্মল বিজনেস হতে হবে। ঠিক আছে? নট বিগ, বড়। তো যেভাবে বলবে সেই বিষয়গুলোই আপনি কি করবেন, ওয়ান বাই ওয়ান ডিসক্রাইব করবেন, দ্যাটস ইট। তো এখানে আইডিয়া না আসলে এখান থেকে নেবেন, আর মোট কথা যে জাস্ট সামারি একটা ধারণা নেবেন, আর হচ্ছে যে এখান থেকে কিছু প্যাটার্ন শিখবেন, এই জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে? এগুলো কিন্তু টোটাল আপনি কখনোই মুখস্থ করে পারবেন না, যেটা আসলে অনেক বইয়ে শেখায়, বলতে বলে পুরো মুখস্থ করা, এগুলো মুখস্থ কখনোই হবে না। সো এখান থেকে জাস্ট একটা সামারি আইডিয়া নেবেন, কি কি আইডিয়া দেওয়া যেতে পারে, আর প্যাটার্নগুলো শিখবেন। ঠিক আছে? অ্যানালাইসিস করবেন। যেমন ওয়েল দিয়ে স্টার্ট করতে হয়, ওয়েল ইফ আই ওয়ার টু টক অ্যাবাউট মাই ড্রিম বিজনেস, স্মল বুক ক্যাফে উড ডেফিনেটলি বি দ্য ফার্স্ট থিং টু ইন্সপায়ারিং, এভাবে বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো এভাবে একটু আপনারা কাভার করে ফেলবেন। আমি এই ফাইলগুলো ইয়ে করে দিব, আপলোড করে দিব। এখান থেকে ডাউনলোড করে নিয়েন। এই আইএলটিএস স্পিকিং সেন্টেন্স প্যাটার্ন হিসেবে লেখা থাকবে। ঠিক আছে? এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়েন। তো এখানে তো আসলে বোঝার কিছু নাই। আর এটা জাস্ট একটু আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে দিব। ঠিক আছে? আর আমি দেখি রবিবারে আপনাদেরকে রুটিন দিয়ে দিব। ঠিক আছে? সানডে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু, আর আগামীকাল আমরা ক্লাস করব। ঠিক আছে? আগামীকাল আ শুক্রবার। ও আগামীকাল তো শুক্রবার না, বুধবার, বৃহস্পতিবার। আচ্ছা, ক্লাস আছে। তো আগামীকাল আপনারা রাত ১০ টার দিকে জয়েন করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আর এটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো একটু আ আমাকে একটু লিখে, লিখে পাঠায়েন। ঠিক আছে? যে কয়টাই করতে পারেন। আপনার বেশি চাপ নেওয়ার দরকার নেই। নিজে, নিজে ভাগ করে নেন যে কতটুকু পড়বেন। ঠিক আছে? এটা জাস্ট হলো আপনার পুরো বিষয়টা স্পিকিং পার্ট 2 তে কি করবেন, কি, কি পড়বেন সেটা আমি দিয়েছি। ওকে? সো এইগুলো আপনারা ভাগ, ভাগ করে পড়ে নিয়েন।
একদিনে তো আসলে সব সম্ভব না। স্পিকিংটা রেগুলার আপনারা রাখার চেষ্টা করবেন। ৫-১০ মিনিট বা ২০ মিনিট যাই পারেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো এতটুকু। আগামীকাল ১০ টার দিকে জয়েন করবেন ইনশাল্লাহ।